এই তো। উম, ঠিক আছে। তো যদি ভয়েস কমিউনিকেশনের কন্টেক্সট আমরা চিন্তা করি যে আমরা কথা বলবো কারোর সাথে, এই ধরনের যে টেলিফোন সিস্টেম, সেই টেলিফোন সিস্টেমের সিগন্যালিং যে প্রসেসটা, সিগন্যালিংটা আসলে বলে যে এই টেলিফোন কলটা সেট আপ হইতে যে প্রক্রিয়াগুলা লাগে, যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে একটা টেলিফোন কল সেট আপ হয় সেন্ডার এবং রিসিভারের মধ্যে, এবং এই কলটাকে বিভিন্ন ভাবে যে ম্যানুভারিং করে বা এই কলটাকে কি কি সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করে, এই পুরা প্রক্রিয়াটাকে বলে সিগন্যাল, টেলিফোনের কনটেক্সটে অথবা যে কোনো ভয়েস কমিউনিকেশনের কনটেক্সটে। তো আমাদের যে পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক, যেটা ওল্ড টেলিফোন সিস্টেম, আমরা বাংলাদেশ তারও টেলিফোন বোর্ড যেটা আছে, টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ যেটা ছিল, বা আমাদের বিটিসিএল যেটা আছে, টেলিফোনের যে সিস্টেম সেখানে নর্মালি সিগন্যালিং সিস্টেম 7 বা SS7 নামে একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলের মাধ্যমে বা সেই মেথডের মাধ্যমে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই সিগন্যালিংটা পারফর্ম করানো, মানে সিগন্যালিং একটা টেলিফোন কল সেট আপ হইতে তাকে ম্যানেজমেন্ট করতে যে প্রক্রিয়াটার প্রয়োজন হয়, যে পদ্ধতিগুলা লাগে বা যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন গুলো আসলে মেনটেন করা হলো সিগন্যালিং সিস্টেম 7 বা SS7 যেটা আছে সংক্ষেপে। কি কি করে? গিভেন এ ডেস্টিনেশন ফোন নাম্বার ফর্মস এ সার্কিট বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন। একটা আমার যদি ডেস্টিনেশন বা রিসিভারের একটা নাম্বার দেওয়া থাকে, তাহলে আমি সেই নাম্বারের সাথে আমার নাম্বারের একটা কানেকশন তৈরি করতে পারবো, একটা সার্কিট তৈরি করতে পারবো, যাতে করে সেন্টার এবং রিসিভার উভয় উভয়ের সাথে কমিউনিকেট করতে পারে এবং হ্যান্ডেল করতে পারে। কি করে ম্যানেজমেন্ট গুলা কি কি করতে পারবে, সেটা হলো হ্যান্ডেলস, কল ফরওয়ার্ডিং, এরর রিপোর্টিং, বিজি সিগন্যাল, রিঙ্গিং সিগন্যাল, হোয়াট নট, লটস অফ থিংস আর দেয়ার, যে ফাংশন গুলা এই SS7 এগুলাকে মেনটেন করবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক যেটা আছে, ওল্ড টেলিফোন সিস্টেম, সেখান থেকে আমরা ইন্টারনেট টেলিফোনে আসতে যাচ্ছি বা আইপি টেলিফোন আসতে যাচ্ছি, ইন্টারনেট প্রোটোকল টেলিফোন। তাহলে আমার যখন ইন্টারনেট বেসড টেলিফোন আমি চালু করতে যাচ্ছি, তাহলে আমাকে অবভিয়াসলি ওরকম একটা প্রোটোকল দরকার। ওই যে ম্যানেজমেন্ট করে, হ্যান্ডেল করে, কন্ট্রোল করে, ওরকম একটা প্রসিডিউর দরকার বা একটা প্রোটোকল, ইকুইভ্যালেন্ট একটা প্রোটোকল দরকার। যে জিনিসটা কেন লাগবে, লাগবে হচ্ছে আমাদের ওল্ড যে পিএসটি নেটওয়ার্ক, তার সাথে যাতে আইপি নেটওয়ার্ক কি করতে পারে, প্যারালাল ভাবে কাজ করতে পারে, বা একটা কল আইপি নেট টেলিফোন থেকে যাতে পিএসটিএন টেলিফোনে আসতে পারে, একইভাবে পিএসটিএন টেলিফোন থেকে যাতে আইপি ফোনে আসতে পারে। এই একটা কম্প্যাটিবিলিটি বা একটা গেটওয়ে ডিভাইস যাতে অ্যালাউ করে, কম্প্যাটিবিলিটি ইস্যু তৈরি করে, এরকম একটা প্রসিডিওর বা প্রোটোকল আমার দরকার। এবং এটাকে করার জন্য, স্তরের সিগন্যাল সিস্টেমকে করার জন্য দুইটা স্ট্যান্ডার্ড কাজ করে গেছে। একটা হলো আইইটিএফ, যেটা সংক্ষেপে আইইটিএফ, এটা ইলাবোরেট করলো হয় ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, এ করেছে সেশন ইনিশিয়েশন প্রোটোকল বা সিপ প্রোটোকল। আর আইটিইউ, যে ইন্টারনেট টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ ইউনিয়ন, যে একটা আরেকটা স্ট্যান্ডার্ড আছে, সে করেছে H.323, এ একটা স্ট্যান্ডার্ড। আমরা সিপ স্ট্যান্ডার্ডটা দেখবো, যেটা ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, সেই স্ট্যান্ডার্ডটা আমরা দেখবো যে এটা আসলে কিভাবে এই যে ম্যানেজমেন্টটা, টেলিফোন কল সেট আপ, কল প্রসিডিউর, কল গোয়িং এর জন্য, কল টার্মিনেশনের জন্য, কল ম্যানেজমেন্টের জন্য যে কাজগুলো করি, সেগুলো আমরা দেখবো। সেশন ইনিশিয়েশন প্রোটোকল সেটা কিভাবে করে। তো সিপ প্রোভাইডস ফলোইং মেকানিজম ফর অ্যান আইপি নেটওয়ার্ক। আইপি নেটওয়ার্কের জন্য কি কি কাজ করে সিপ প্রোটোকল? The caller notifies a callee that it wants to start a call. কলার কলিকে, যে রিসিভারকে সেন্ডার বা যে কল করবে, সে যার সাথে কল করবে তাকে জানাবে, নোটিফাই করবে যে সে একটা কল ইনিশিয়েট করতে চায়, কল চালু করতে চায়, বা কল একটা শুরু করতে চায়। এবং তার সাথে একটা এগ্রিমেন্ট করবে, নেগোসিয়েশন বেজ অবভিয়াসলি। তার সাথে একটা নেগোসিয়েট করবে কি বিষয়ে, যে এই কলটা কি ধরনের প্রক্রিয়ার মাধ্যমে কলটা চালু হবে, বা কি ধরনের ডেটা, বা কোন ভাবে এই কলটা, কোন মডুলেশন বা কোডেকের মাধ্যমে এই কলটা যাবে, মানে কোন স্ট্যান্ডার্ড ফলো করবে সে, বা একটা স্ট্যান্ডার্ড অবভিয়াসলি তার আহ, যে কোয়ালিটি অফ সার্ভিস সেটা মেনটেন করে।
কোনো কোনো কোডেক হয়তো ভালো ব্যান্ডউইথ দাবি করে, যাতে কলটা খুব স্মুদার হয়, খুব হাই কোয়ালিটির হয়। আবার কোনো কোনো কোডেক হয়তো লো কোয়ালিটির সিগন্যালকে প্রোভাইড করে, অনেক লেস ব্যান্ডউইথ নিয়ে। এটা ডিপেন্ড করবে যে কোন নেগোসিয়েশনটা কিভাবে হবে। এই নেগোসিয়েশনটা সে সেন্ডার রিসিভারের সাথে করবে। কলার ডিটারমাইন দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য কলি, কলির যে আইপি অ্যাড্রেস সেটা সে অ্যাকুয়ার করবে। এবং চেঞ্জিং কোডের ডিউরিং এ কল, কোডেকটা যেহেতু স্ট্যান্ডার্ডের সাথে ভ্যারি করে, আর ব্যান্ডউইথের সাথে এটা ভ্যারি করে, কাজেই সে এই যে কল সেট আপ, সেটার মাঝখানের যে কোনো ডিভাইস, যে কোনো রাউটার, যাতে যে কোনো সময় নেটওয়ার্কের কনজেশন অনুসারে সে যাতে কি করতে পারে, কোডেকটা চেঞ্জ করতে পারে। যদি কনজেশন বেশি থাকে তাহলে সে লো কোয়ালিটির দিকে যাবে। যদি কনজেশন লো থাকে তাহলে হাই কোয়ালিটির দিকে যাবে। যদি কনজেশন বেশি থাকে, মানে ওখান থেকে হাই কোয়ালিটি প্যাকেট পাঠানো সম্ভব না, অনেক বেশি ব্যান্ডউইথের প্যাকেট পাঠানো সম্ভব না, সেখানে সে লো কোয়ালিটির দিকে যাবে, অ্যাডজাস্ট হবে। সোজা কথা অ্যাডজাস্টেবল, কনজেশনের সাথে নেটওয়ার্কের ব্যান্ডউইথের অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে কোডেকটা অ্যাডজাস্ট করবে। ইন্টারমিডিয়েট নোড গুলা বা সেন্টারও করতে পারে, অথবা ইন্টারমিডিয়েট নোড গুলাও সে এটা ভ্যারি করতে পারে। তো সিপ একটা অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল যেটা ইউডিপি ইউজ করে, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজ করে। জেনারেলি টিসিপি করে না তা না, বাট স্পেশাল কেসেস টিসিপি, এক্সেপশনাল কেসে টিসিপি করে, বাট জেনারেলি সে ইউডিপি প্রোটোকল ইউজ করে। এবং সিপের একটা ডিফল্ট পোর্ট হচ্ছে 5060। যেহেতু ইউডিপি ইউজ করতেছে, তার একটা পোর্ট লাগবে। তার ডিফল্ট পোর্ট হচ্ছে 5060। সেন্ড টেক্সট বেসড মেসেজেস ইন দ্য ফরম্যাট সিমিলার টু এইচটিটিপি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যে ধরনের টেক্সট ফরম্যাটে ডাটা সেন্ড করে, মেসেজ সেন্ড করে, সেই একইভাবে সে মেসেজ সেন্ড করবে তার স্ট্যান্ডার্ড অনুসারে। এবং ইউজার অ্যাড্রেসেস আর সিমিলার টু দ্য অ্যাড্রেস অফ সামথিং লাইক দিস। একটা মেইল প্রোটোকল, মেইল অ্যাড্রেসের মতো সে তার অ্যাড্রেস গুলো জেনারেট করবে। আমরা যেমন আইপি অ্যাড্রেস বুঝি হচ্ছে ডট 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 49.46 40 ডট 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 আকারে ইউজ করি আইপি অ্যাড্রেস, কিন্তু এখানে ইমেইল লাইক, ইমেইলের মতো যে অ্যাড্রেস, সেই ধরনের ফরম্যাট অ্যাড্রেসিং সে ইউজ করবে। ডাজ নট স্পেসিফাই দ্য ডাটা ট্রান্সফার মেকানিজম, ডাটা ট্রান্সফারের জন্য এই সিপ প্রোটোকল কাজ করবে না। সিপ প্রোটোকল শুধু কল ইনিশিয়েট করা, কল সেট আপ করা, কল ম্যানেজ করা, এইসব কাজগুলো করে থাকবে। একবার যখন কলটা সেট আপ হয়ে যাবে কল এবং কলের মাঝখানে, তখন ডাটা ট্রান্সফারটা অন্য কোনো প্রোটোকল সে কাজ করে থাকবে। সেটা হতে পারে আরটিপি এবং আলাদা ধরনের রিয়েল টাইম প্রোটোকল, বা এই ধরনের অন্য কোনো প্রোটোকল যদি ইউজ করে, তারা এই কাজগুলো করে থাকবে। এখানে সিপের একটা এক্সাম্পল দেওয়া আছে যে সেশন ইনিশিয়েট প্রোটোকলের, যে একজন অ্যালিস, তার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এবং বব তার আইপি অ্যাড্রেস দেওয়া আছে। অ্যালিসের আইপি অ্যাড্রেস হচ্ছে 167.180.112.24, আর ববের আইপি অ্যাড্রেস হচ্ছে 193.64.210.89। তো অ্যালিস ববের সাথে কি করবে, একটা কল সেট আপ করতে চায়। অ্যালিস ববের সাথে কল সেট আপ করতে চায়, কথা বলতে চায়। সে তার সাইড থেকে সে তার একটা ইনভাইটেশন পাঠাবে, ইনভাইট করবে ববকে তার অ্যাড্রেস দ্বারা, অ্যাড্রেসটা অ্যাজ লাইক কি, ইমেল লাইক অ্যাড্রেস, বব এট দ্য রেট অফ তার আইপি অ্যাড্রেস দিয়ে তাকে কল করলো, এর মধ্যে নিজের অ্যাড্রেসটা দিয়ে দিল। একই সাথে মেসেজটা কেমন হবে, তার কোডেকটা কেমন হবে, সেটা সে দিয়ে দিচ্ছে, যে আমি কোডেক এই ধরনের এই মানের কোডেক ইউজ করব। এবং সেখানে পোর্ট নাম্বার দিয়ে দিচ্ছে যে কোন পোর্টে সেই মেসেজটা সে গ্রহণ করতে রাজি, সেই আই পোর্ট নাম্বার দিয়ে দিচ্ছে, একই সাথে তার কোডেকটা দিয়ে দিচ্ছে। এবং কোডেক্সটা মিউলো অডিও যেটা আছে সেই কোডেকটা সে দিয়ে দিচ্ছে। এবং বব যখন এটা পাচ্ছে এই 5060 পোর্টে, পাওয়ার পরে সে কি করতেছে, তার অ্যাড্রেসটা সে দিয়ে দিচ্ছে, এবং তার সাথে সে যে ফরম্যাটে ডাটাগুলো অ্যাকসেপ্ট করতে চায় বা যে ভয়েসটাকে অ্যাকসেপ্ট করতে চায়, সেই কোডেকটাও দিয়ে দিচ্ছে, এবং তার করেসপন্ডিং কোন পোর্টে নেবে সেই পোর্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছে। এটা যখন এলিস পাইলো, তারপর সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, এবং বোথ দিকের অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাচ্ছে, তখন কি বোথ দিকে এরা কমিউনিকেশন করতে পারবে। এলিস থেকে ববের দিকে মিউলা অডিও যাবে, মানে কোডেক হচ্ছে মিউলা অডিও, মিউলা কম্পাইন্ডিং, সে অডিওটা এলিস ববকে পাঠাবে, আর বব এলিসকে পাঠাবে বলে জিএসএম ডেটা,
জিএসএম স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে যেটা মডুলেশন হয়, সেই মডুলেটেড ডাটাটা বব অ্যালিসকে পাঠাবে। মানে বোথ ওয়ে ডিফারেন্ট কোডেক ইউজ করে বা ডিফারেন্ট টাইপ অফ মডুলেশন ইউজ করে ডাটা একদিক থেকে আরেক দিকে সেন্ড করবে। নট নেসারিলি যে তারা একই ধরনের কোড ইউজ করবে, এটা ডিপেন্ড করবে কে কি প্রপোজ করতেছে, সে কিভাবে সেটা নিচ্ছে তার উপর ভিত্তি করে। In IP networks, DNS maps domain names to the IP addresses. ডোমেইন নেমস এর সিস্টেমের কাজটা হচ্ছে যে ডোমেইন নেম গুলাকে আইপি অ্যাড্রেস কনভার্ট করা। ডিএনএস ওয়ার্কস বিকজ সার্ভার আর নরমালি অ্যাসোসিয়েটেড উইথ সিঙ্গেল ফিক্স আইপি অ্যাড্রেস। ডিএনএস বিকজ সার্ভার আর নরমালি সার্ভার গুলা সিঙ্গেল অ্যাড্রেসই করে, কিন্তু ডিএনএস যেহেতু ডাইনামিক যে যে জিনিসগুলো আসবে একটা সিস্টেমের মধ্যে, সেটা একটা পিডিএ হইতে পারে, একটা মোবাইল স্মার্টফোন হইতে পারে, বা একটা ল্যাপটপ হতে পারে যারা আসে, বা টেম্পোরারি কোনো পিসি হইতে পারে, তাদের এই অ্যাড্রেস গুলা সে প্রোভাইড করে থাকে ডিএনএস। তো সিপ যে কাজ করতেছে, এই রেজিস্টারের কাছ থেকে, যে ডিএনএস এর কাছ থেকে সে কি করবে, করসপন্ডিং তার যে আমি ডোমেন নেম যে একটা দিচ্ছি, একটা ইমেল লাইক অ্যাড্রেস দিচ্ছি, সেটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দিবি। তো তার কাজ হচ্ছে এটা, জেনারেলি সে আইপি অ্যাড্রেস না, আলটিমেটলি কাজ করবে আইপি অ্যাড্রেস দিয়ে। এখন আমি ডোমেন নেম দিয়ে আমি হয়তো তাকে মনে রাখতেছি বা কমিউনিকেট করতেছি, কিন্তু ফাইনালি আইপি অ্যাড্রেস না পেলে তো সে কমিউনিকেট করতে পারবে না। তো এই কাজটা ডিএনএস সার্ভার করে থাকে, যেটা রেজিস্টার সার্ভারের মধ্যে সেই কাজটা থাকে আর কি। রেজিস্টার সার্ভারই ডিএনএস সার্ভার হিসেবে ট্রিট করতেছে এখানে। তো রেজিস্টার সার্ভার কিপ ট্র্যাক অফ দ্য ইউজার কারেন্ট আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা রেখে দেয় রেজিস্টার সার্ভার। এবং প্রক্সি সার্ভার কি করে, প্রক্সি সার্ভার নর্মালি অন বিহাফ অফ রেজিস্টার সার্ভারের ঘরে কাজ করে। যখন একটা কেউ প্রক্সি সার্ভারকে সে কল করে যে আমি ভাই অমুকের সাথে কানেক্ট করতে চাই, সে তখন ওই ইউজার যার সাথে কানেক্ট করতে চায়, সে যে রেজিস্টার সার্ভারে রেজিস্টার করছে, সেই রেজিস্টার সার্ভারের ডিএনএস এ সে এই অ্যাড্রেসটা খুঁজে পেতে চায়। এখন যদি কেউ তার রেজিস্টার সার্ভার থেকে অন্য কোনো সার্ভারে যে আন্ডারে চলে যায়, তাহলে তাকে রেজিস্টার সার্ভারে বলে আসতে হবে যে সে কোন সার্ভারের মধ্যে এই মুহূর্তে আছে। তখন রেজিস্টার সার্ভার তাকে এটা বাইপাস করে দিবে বা ফরওয়ার্ড করে দিবে সেই মুহূর্তে যে সার্ভারের অন্তর্ভুক্ত আছে, সেই সার্ভারে সে ফরওয়ার্ড করে দিবে। এবং সেইখান থেকে সে আইপি অ্যাড্রেস পেয়ে রিসিভারকে সে সে কল কল যে করেছে তাকে সে জানাবে। এইভাবে আবার এইভাবে সে কি করবে, একটা অ্যাকনোলেজমেন্ট পাবে, অ্যাকনোলেজমেন্ট পাওয়ার মাধ্যমে একটা কল সেট পাবে, এবং তারা বোথ ওয়ে কমিউনিকেশন করতে পারবে। যেটা আমরা একটা এক্সাম্পলে দেখবো, যে এখানে যে জিম জিম কিতের সাথে একটা কমিউনিকেট করতে চায়, তাহলে সে প্রথমে কিতকে একটা ইনভাইটেশন পাঠাবে। ইনভাইটেশন পাঠাবে কিভাবে, কিত @, ইউপেন.edu। তার মানে ইউপেন.edu-তে কিত কি রেজিস্ট্রেশন করা আছে, ওইখানে তার ইমেলের তার ইমেল তার সরি তার আইপি অ্যাড্রেসটা রাখা আছে নর্মাল। এখন এই মুহূর্তে কিথ সেই ইউপেন.edu থেকে সে কি কোথায় ইউরোকম.ফ্রান্স এই সার্ভারে বা এই ডোমেনের সার্ভারে সেই মুহূর্তে আছে তার আন্ডার। তো সে সেখানে বলে আসছে, তার রেজিস্টার সার্ভার যেখানে অরিজিনাল তার থাকার কথা ফিক্সড, সেখানে সে বলে আসছে যে ভাই আমি এখন এই মুহূর্তে ওইখানে আছি। তো এখন যখন একটা ইনভাইটেশন জিম তার প্রক্সি সার্ভারকে পাঠাইলো, প্রক্সি সার্ভার তার কি করেসপন্ডিং রেজিস্টার সার্ভারে পাঠাবে। রেজিস্টার সার্ভার দেখবে যে না, এই মুহূর্তে তো কিট বলে গেছে যে এই মুহূর্তে সে Euro.com.France এই এই সার্ভারে আছে। সে তখন সেখান থেকে ফরওয়ার্ড করে দিলে এটাকে Euro.com France সার্ভারে। সেইখানে গিয়ে সে কি জিম কি কিটকে সে পেলো, এবং তার আইপি অ্যাড্রেসটা দিয়ে তার সাথে একটা কমিউনিকেট করলো, এবং একটা রিপ্লাই সে কি করলো আবার জিমে পৌঁছাই গেল। তা কি এইভাবে কি হলো, জিম কিতের সাথে একটা কানেকশন সেট আপ করলো, কানেকশন সেট আপের মাধ্যমে তার এখন বুথের মধ্যে অডিও ভিডিও বা ডাটা যে ধরনের কমিউনিকেশন করতে চায়, তারা এখন করতে পারবে, যেহেতু পরস্পর পরস্পর ডিসকভার করে ফেলছে। ডিসকভার হওয়ার পর তারা ডাটা ট্রান্সমিশন বা ভয়েস কমিউনিকেশন তারা করতে পারবে। এই পর্যন্ত কি বোঝো নাই কেউ? বয়েজ অ্যান্ড গার্লস? না, ডাটা ট্রান্সমিশন তো ওভারলে নেটওয়ার্ক দেয় ডাইরেক্টলি সার্ভারের কাছে যাবে, নট নেসেসারি সে যে লাইন পাবে, যে পাত দিয়ে পাবে সেই পাত দিয়ে যাবে, ঠিক আছে। আইপি নেটওয়ার্ক তাকে যে পাথে সহজ পথ পাবে সেই পাথ দিয়ে চলে যাবে। নট নেসেসারি তাকে গেটওয়ে দিয়ে বা তার ওই সার্ভারতে যেতে হবে। সার্ভারে যাবে শুধু সে কি জন্য, তার এইটাকে ইমেলটাকে কি করার জন্য, তার এই
অ্যাড্রেস থেকে ডোমেন নেম সিস্টেম অ্যাড্রেস থেকে ডোমেন অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করার জন্য সে ওই সার্ভারে যাবে। সার্ভারে যখন পেয়ে যাবে তখন সে কি করবে, ওই সার্ভার তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসে এটা পাঠিয়ে দিবে। মানে এই কিথ @, upen.edu, এটা হলো কিথের ডোমেন নেম অ্যাড্রেস। এটা করসপন্ডিং আইপি অ্যাড্রেস কোথায় আছে? রেজিস্টার সার্ভারে থাকবে। রেজিস্টার সার্ভারের ডোমেন নেম সিস্টেম যে সার্ভার আছে সেখানে থাকবে। আর সেখানে যদি না থাকে, অন্য কোথাও থাকে, সেটা বলে যাবে ভাই আমি ওখানে আছি। তো সেখান থেকে সেখানে চলে যাবে সে। ঠিক আছে। মানে রেজিস্টার সার্ভারে মূলত এর করসপন্ডিং আইপি অ্যাড্রেস থাকবে, বা সে নিজেই থাকার কথা, তার আইপি অ্যাড্রেস সহ। আর কোথাও গেলে এখান থেকে আইপি অ্যাড্রেস নিয়ে সেখানে চলে যাবে। ঠিক আছে। এই দাও 1 2 3 4, এটা দেখলে, সিরিয়ালটা দেখলে বুঝতে পারবা কোথা থেকে কোথায় কিভাবে গেল। এটা দেওয়া আছে। এটা শুধু তাকে ডিসকভারি করার জন্য, তার সাথে হ্যান্ডশেকিং বা নেগোশিয়েট করার জন্য। কেন নেগোশিয়েট করবে? কল সেট আপের জন্য। ওয়ান্স কল সেট আপ হয়ে যাবে, তখন আর তার সাথে দরকার নেই। যেমন এই তো পরে তিনটা হলো কল সেট আপের জন্য। এই কল সেট আপটা, থ্রি ও হ্যান্ডশেক যেটা আছে, এটা কল সেট আপের জন্য। কল সেট আপ যখন হয়ে যাবে, তখন আর তাদের ওই সার্ভার টার্ভারের দরকার নেই। তারা ডিরেক্ট কমিউনিকেট করতে পারবে। তো সিপ একটা জেনারেল পারপাস প্রোটোকল। সে যে কোনো ধরনের ভয়েস, ভিডিও, ডাটা, যে কোনো ডেটা ট্রান্সফার করতে পারে। তো মোস্ট আইপি ফোনস টুডে আর সাপোর্ট সিপ, আরটিপি, আরটিসিপি। সিপ সেশন ইনিশিয়েশন প্রোটোকল, বা রিয়েল টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল, বা রিয়েল টাইম ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল, যে কোনো ধরনের প্রোটোকলই সেই করতে পারে। সফট ফোন আছে, একটা স্ট্যান্ডার্ড ফোন আছে, বা পিএসটিএন ফোন আমরা ইউজ করতে পারি, আইপি টেলিফোনি। তো যখন সফট ফোন আমরা বলবো, তখন সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা হয়। আর স্ট্যান্ড ফোন হচ্ছে যে সফটওয়্যার যে ফাংশন গুলো করতেছে, সেগুলো যদি হার্ডওয়্যার ইকুইভ্যালেন্ট ডিভাইস আমরা তৈরি করি, হার্ডওয়্যার বেসড কোন ফোন সিস্টেম করি, তো সেটাকে আমরা স্ট্যান্ড ফোন বলবো। আর যখন পিএসটিএন এর মাধ্যমে আমরা এই হিসাবে কাছে আইপি টেলিফোনি ইউজ করতে চাই, তখন আমরা সাম অ্যাডাপ্টার লাগাইতে হবে, যাতে করে এই করসপন্ডিং যে পিএসটিএন এর যে সিগন্যাল গুলো আছে, সেটা করসপন্ডিং আইপি টেলিফোনেতে কনভার্ট করে বা ট্রান্সফার করা যায়, যাতে করে তার সাথে কমিউনিকেট করা যায়। তিন ভাবে আমার আইপি ফোনকে আমরা ইউজ করতে পারি ইন্টারনেট। স্ট্রিমিং অডিও ভিডিও, আমরা নর্মালি অনেক সময় ভিডিও, মুভি, এটসেট্রা দেখি, বা ইনস্ট্যান্ট মেসেজিং করি। সবই স্টোরড সিস্টেমে করা যাবে স্ট্রিমিং অডিও ভিডিও। যেমন ইন্টারনেট রেডিও আমরা দেখি, বা আমার ওয়েব বেসড ভিডিও যেগুলো আছে, যেমন ইউটিউব। ইউটিউব তো আমরা সবাই দেখি কম বেশি। সবই হলো স্ট্রিমিং অডিও ভিডিও। তো অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হলো কন্টেন্ট স্টোরড ইন স্ট্রিমিং সার্ভার। সেখান থেকে আমরা কন্টেন্ট গুলা দেখে থাকি। ইউজার রিকোয়েস্ট কন্টেন্ট, ক্লায়েন্ট আর টিপিক্যালি ওয়েব ব্রাউজার আর মিডিয়া প্লেয়ার। যে ক্লায়েন্ট কি করে, সেটা একটা আমার ব্রাউজার থেকে একটা ক্রোম ব্রাউজার, বা আমার কি সাপোজ ইয়াহু ব্রাউজার, হোয়াট নট, অনেক ধরনের ব্রাউজার আছে। আহ, সেই ব্রাউজার গুলোর মাধ্যমে আমি দেখতে চাই, অথবা কোনো মিডিয়া প্লেয়ার আমরা সেখানে ইনস্টল করি, তার মাধ্যমে আমরা কোনোটা প্লে করতে চাই মিডিয়া ফাইলকে। রিকোয়েস্ট আর ইদার ডিরেক্ট টু স্ট্রিমিং সার্ভার আর ভায়া দ্য সেপারেট ওয়েব সার্ভার। ডাইরেক্ট স্ট্রিমিং সার্ভার থেকে হতে পারে, অথবা ওয়েব ব্রাউজার থেকে আমরা দেখতে পারি। তো কন্টেন্টস ইজ সেন্ড ফ্রম দ্য স্ট্রিমিং সার্ভার টু দ্য ক্লায়েন্ট। এবং কন্টেন্ট গুলা স্ট্রিমিং সার্ভার থেকে ডাইরেক্টলি আমার ক্লায়েন্টের যে ব্রাউজার, বা ব্রাউজার বেস প্লেয়ার আছে, বা স্ট্যান্ডএলোন বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার আছে, সেগুলোর মধ্যে ডাইরেক্ট চলে আসবে, ইউজিং আরটিপি রিয়েল টাইম প্রোটোকল এবং এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, বা অন্য কোনো প্রপ্রাইটারি প্রোটোকলের মাধ্যমে তারা ক্লায়েন্টের কাছে আসবে এবং প্লে হবে। তো এখানে একটা ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভারের থেকে কন্টেন্ট ডেলিভারির একটা প্রক্রিয়া। যে একজন ক্লায়েন্ট আছে, সে তার যে ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভারের মধ্যে সে তার অডিও ফাইল কি ফরম্যাটে আছে সেই সম্পর্কে তথ্য জানবে। প্রথমে প্রথমে তার সাথে একটা কানেকশন সেট আপ করবে, করে সেখান থেকে তার তথ্যগুলো নিয়ে আসবে, যে কি ধরনের ফাইল, কি ফরম্যাটে আছে, কতটুকু সাইজ, এগুলো সব তথ্য মথ্য নিয়ে সে তার একটা মিডিয়া প্লেয়ার খুলবে, এবং মিডিয়া প্লেয়ারকে সে এই তথ্যটা, ওই মেটা ফাইলটাকে পাঠিয়ে দিবে। এর মধ্যে তো এই বিষয়ক সমস্ত তথ্য আছে, এবং মিডিয়া প্লেয়ার এখন সেই তথ্য নিয়ে
সে ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করবে, করে সেখান থেকে কন্টেন্ট এনে সে প্লে করতে থাকবে। তো তিনটা স্টেপের মাধ্যমে এই প্লেটা হবে। প্রথমে মেটা ফাইলটাকে সেই সার্ভারের থেকে কন্টেন্ট আকারে সে নিয়ে নিবে মেটা ফাইলটাকে। সেই মেটা ফাইলটাকে একটা অডিও প্লেয়ার ওয়েব মিডিয়া প্লেয়ারকে ওপেন করে তার কাছে পাঠিয়ে দিবে। এখন মিডিয়া প্লেয়ার ওই মেটা ফাইলের কন্টেন্টের সাপেক্ষে ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করে সেই ফাইলটাকে নিয়ে, যে মিডিয়াগুলো আছে সেগুলো নিয়ে সে প্লে করতে থাকবে। সেই ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাট মেটা ফাইল, মেটা ফাইলের রুল অনুসারে সেই কাজটা করতে থাকবে। আর যদি স্ট্রিমিং সার্ভার থেকে নেয় সেই ক্ষেত্রে ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজার যেটা করবে ক্লায়েন্টের, সে প্রথমে ওয়েব সার্ভার থেকে তার ডেসক্রিপশন ফাইল, মেটা ফাইল থেকে ডেসক্রিপশন ফাইল বলতেছে তার কি কি ফরম্যাট আছে, কি আছে, কতটুকু কি সাইজ, কোন ধরনের অডিও ভিডিও না, সেটা মাল্টিমিডিয়া বা ইমেজ, কোন ধরনের জিনিস সে সেটা জানতে চায়। জেনে তারপরে সে ডেসক্রিপশন ফাইলটাকে তার মিডিয়া প্লেয়ার ওপেন করে তার কাছে পাঠিয়ে দিবে। আর মিডিয়া প্লেয়ারটা কি করবে, ওয়েব সার্ভার থেকে না নিয়ে, ওয়েব সার্ভার থেকে না নিয়ে এখন যেহেতু ফাইলগুলা স্ট্রিমিং সার্ভারে আছে, স্ট্রিমিং সার্ভার থেকে সে তার সাথে কমিউনিকেট করবে এবং সেখান থেকে সেই সেই ডেসক্রিপশন অনুসারে সেই ফাইলগুলাকে নিয়ে সে প্লে করবে। এখন কন্টেন্ট গুলো আসলে ওয়েব সার্ভারের থেকে আলাদা স্ট্রিমিং সার্ভার মধ্যে রাখা আছে। কন্টেন্ট গুলা ভিন্ন জায়গায় আসলে রাখা হবে। ডিসক্রিপশনটা হয়তো কোনো সময় রাখা হচ্ছে ওয়েব সার্ভারের মধ্যে, আর কোনো সময় হয়তো পুরো তথ্যটা রাখা হচ্ছে ওয়েব সার্ভারের মধ্যে। এটা ডিপেন্ড করতেছে যে কি ধরনের সিস্টেম আমি অ্যালাউ করতেছি, তার উপর বেস করে জিনিসটা প্লে হবে। কন্টেন্টটা যদি ওয়েব সার্ভারের মধ্যে থাকে ওয়েব সার্ভার থেকে নিবে, আর কন্টেন্টটা যদি স্ট্রিমিং সার্ভারের মধ্যে থাকে তাহলে স্ট্রিমিং সার্ভার থেকে নিবে, কোনো সমস্যা নেই। আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টিভি, তো বিভিন্ন ধরনের, নট লিমিটেড টু ইন ট্র্যাডিশনাল টিভি প্রোগ্রামিং, অলসো ইনক্লুড দ্য ভিডিও অন ডিমান্ড and other lot of things. Three main approaches of ইন্টারনেট টিভি। তো ইন্টারনেট ওয়েব বেসড টেলিভিশন অথবা ভিডিও, এইগুলা যদি আমি এই স্ট্যান্ডার্ড টিভি বা এই ফরম্যাটে টিভি চালাইতে চাই, তো সেটা কি করবে, পাবলিক ইন্টারনেট, ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে প্রোটোকল আছে, সার্ভার আছে, সেখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো। স্মল ইমেজ অন পিসি, তার মানে সাব, একটা ছোট আকারের, এত ওয়াইড ভার্সন অফ পিকচার বা আমাকে প্লে করা যাবে না। ছোট একটা, যেগুলো আমরা ক্যামেরার দেখি, ওই আমাদের ওয়েব ক্যাম মাধ্যমে যে আমরা দেখি ছোট ছোট ঘরে, এরকম একটা ছোট ভাবে আমরা দেখতে পারবো। এবং স্পিড লেস দ্যান 1 মেগাবিট পার সেকেন্ড, যেহেতু স্পিড ব্যান্ডউইথ ক্যাপাসিটি খুবই লিমিটেড, এই কারণে আমরা বড় ধরনের হোয়াইট পিকচার এখানে দেখা সম্ভব না। ফাইল বেস টিভি বা ভিডিও ডিস্ট্রিবিউশন, যে ভিউড অন পিসি অথবা টিভিতে দেখতে পারি। নন রিয়েল টাইম, ডাউনলোড এন্টার ফাইল ওয়াচ এট এনি টাইম, ডাউনলোড করে আমরা যে পরে দেখতে চাই, এই ধরনের যে সিস্টেম, সেগুলো হলো এই ক্যাটাগরির মধ্যে পড়ে। অ্যাক্সেস ফ্রম নর্মাল ইন্টারনেট, ইউজিং বাই পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং। পিয়ার টু পিয়ার বেস প্রোটোকল যেগুলো আছে, যে বিভিন্ন ধরনের সিট থেকে নিয়ে সে কন্টেন্টটা নিয়ে আসলো, প্রথমে ডাউনলোড করলো, তারপর আমরা সেখান থেকে প্লে করবো, এই ধরনের। অথবা আইপিটিভি, হাই কোয়ালিটি ইমেজ রিয়েল টাইম প্রিসিপশন, রিয়েল টাইমে চলবে, লার্জ টিভি ওয়াইড স্ক্রিনে সেটা শো করা যাবে। ট্রান্সফার নেটওয়ার্ক, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, নেটওয়ার্ক বেজে, এটা মানে আলাদা ডিফাইন্ড প্রাইভেট নেটওয়ার্ক থাকবে, সেখান থেকে নেটওয়ার্কে ট্রান্সফার হবে, এইভাবে কন্টেন্টটা চলবে। তো এটা সেপারেট নেটওয়ার্কের বিভিন্ন অ্যাডভান্টেজ আছে, তার কন্ট্রোলের বিষয় আছে, সেই বিষয়গুলো বিবেচনা করে আইপিটিভিটা ডিজাইন করা হয়েছে। এখানে নর্মালি রিয়েল টাইম বা আমরা বলতে পারি, বা আহ, বলতে পারি রিয়েল টাইম বা আহ, যে কি বলে এটাকে, রিয়েল টাইমের একটা কিছু, যে অনলাইন লাইভ লাইভ টেলিকাস্ট বা লাইভ স্ট্রিমিং, এই ধরনের কন্টেক্সটে আমরা ইউজ করতে পারি। তো এটা কাস্টমার ইকুইপমেন্ট ফর আইপিটিভি, আইপিটিভির জন্য যে যে কন্টেন্ট লাগবে, যে ব্রডকাস্ট একটা মডেম লাগবে, সেটার মাধ্যমে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করবে, অথবা আইপি সেট সেট টপ বক্সের মাধ্যমে এই যে তাদের কন্টেন্ট, একটা মাল্টিমিডিয়ার ডিফারেন্ট কন্টেন্ট বিভিন্ন ডিভাইসের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হবে, ভিডিওটা ভিডিওতে, অডিওতে চলে যাবে, বা আরো যদি কিছু থাকে স্টোরের সাথে অ্যাড করে সেটা স্ট্রিমিং হবে বা স্টোর করে রাখবে, এই ধরনের ফ্যাসিলিটিসও থাকতে পারে। বিভিন্ন ধরনের আইপিটিভি অ্যাপ্লিকেশন আছে, সেগুলো এখানে দেখানো হচ্ছে। ডিজিটাল টেলিভিশন, ভিডিও অন ডিমান্ড, বিজনেস টিভি টু ডেস্কটপ,
ডিস্টেন্স লার্নিং, কর্পোরেট কমিউনিকেশন, মাল্টিপল ফোন, টিভি, ভিডিও চ্যাট, লটস অফ অ্যাপ্লিকেশন আছে আইপিটিভির, যেগুলা নর্মালি আমরা দৈনন্দিন ব্যবহার করতে, কোথাও বিজনেস খাতে, কোনো এডুকেশনে, কোনোটা হয়তো সোশ্যাল মিডিয়া কার্ডে, কোনোটা হয়তো অ্যাজ এ ফ্রি কাস্টমার হিসেবে আমরা ডিফারেন্ট ফরম্যাটে আমরা আইপিটিভি কে, আইপিটিভির যে সার্ভিসটা, সেগুলো আমরা ইউজ করে থাকি। IPTV using private network. Generally, IPTV private network use করে. Many companies are looking to deliver IPTV over private IP network. যেহেতু প্রাইভেট নেটওয়ার্ক গুলো ম্যাক্সিমামই অত হাইলি লোডেড থাকে না, তারা অনেক ফ্রি ব্যান্ডউইথ থাকে, তারা নর্মালি চায় যে আমরা যদি একটা প্রাইভেট নেটওয়ার্কের সাপোর্ট দিতে পারতাম, তাহলে আমরা সেখান থেকে ফিনান্সিয়ালি বেনিফিট হতাম। এবং আইপি সেপারেট নেটওয়ার্কের কারণে আলটিমেটলি প্রাইভেট নেটওয়ার্ক যে আনইউজ যে ব্যান্ডউইথ, সেটাকে তারা ইউজ করতে পারতেছে, এবং এতে সুবিধা আছে। যে সেপারেট নেটওয়ার্ক আইপি কেন দরকার তার একটা ব্যাখ্যা নিচে দেওয়া আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সেপারেট আইপি, নর্মাল ইন্টারনেট কে আমরা আইপিটিভি নেটওয়ার্ক ইউজ না করে প্রাইভেট নেটওয়ার্ক গুলাকে আমরা প্রাইভেটলি আইপি নেটওয়ার্কে ট্রিট করতেছি, বা একটা ওভারলে নেটওয়ার্ক হিসেবে আইপিটিভি কে আমরা ইউজ করতেছি। তার কারণ আছে যে আইপিটিভির আসলে ইটা ব্যান্ডউইথটা অনেক বেশি লাগে। তার সার্ভিসটা এনশিওর করতে গেলে আমার আনইন্টারাপ্টেড ফর্মে, মানে তাকে আমি জোর করে কিছু করতে পারবো না, তার ব্যান্ডউইথ দিতে হবে আমাকে। সেই ফরম্যাটে দিতে গেলে আমি এটা ওপেন যে নেট, যেটা যেখানে আসলে ফ্লেক্সিবিলিটি ইজ ইম্পর্টেন্ট রাদার দ্যান কন্ট্রোলিং, সেই ধরনের নেটওয়ার্ককে আমি জোর করে কাজ করতে পারবো না। তো সেই ধরনের যাতে না হয় তার জন্য আমরা প্রাইভেট ইগুলা ইউজ করতেছি। একইভাবে যে যদি এটা কমন ভাবে থাকে, সেটাকে কন্ট্রোল করতে গেলে আসলে পুরো সিস্টেমটাই আসলে অ্যানোমালাস বিহেভিয়ার করে, বা সেখানে মনোপলি হয়ে যাবে। তার চেয়ে যদি যার যার প্রাইভেট টিভি শেষে পরিচালনা করে, তার মতো করে সে পরিচালনা করবে, সমস্যা নেই। তার সার্ভিস ভালো থাকলে জনগণ নিবে, তার সার্ভিস খারাপ থাকলে জনগণ নিবে না। এতে ওভারঅল ইন্টারনেটের উপর কোনো চাপ পড়বে না, কোনো ঝামেলা হবে না। তাতে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, এবং সার্ভিসটাও আপ টু ডেট বা হাই কোয়ালিটি থাকবে। এখানে একটা দেখা যাচ্ছে আইপিটিভির জন্য আলাদা নেটওয়ার্ক, ভিডিও ভিডিও হেডেন, তার জন্য যে রাউটারটা আছে এই ধরনের, বা হেডেন, এবং কন্টেন্ট গুলা থাকবে। কন্টেন্ট গুলো আইপি নেটওয়ার্কের মাধ্যমে আইপিটিভি যারা ইউজ করবে তারা ব্যবহার করবে। এছাড়া অন্যান্য নেটওয়ার্ক গুলো দেখানো হয়েছে এখানে। এবং বিভিন্ন ডিভাইসেস আইপিটিভির ডিভাইস গুলা বিভিন্ন ভিডিও হেড এন্ড আছে, কনভার্স দ্য অডিও ভিডিও ইনটু অ্যাপ্রোপ্রিয়েট ডিজিটাল ফরম্যাটে নেওয়ার জন্য, ইমপেক্ট 4 বা ইমপেক্ট 2 যে ফরম্যাটে হোক তাকে নেওয়ার জন্য। সেট টপ বক্স আছে এই বিভিন্ন কন্টেন্ট গুলাকে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য। প্রোটোকল ইউজ করে বিভিন্ন ধরনের আইপিটিভি, রিয়েল টাইম প্রোটোকল বা রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল। বিভিন্ন ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, মাল্টিকাস্ট, কোয়ালিটি অফ সার্ভিস, অথেন্টিকেশন, অথরাইজেশন, বিভিন্ন ধরনের সার্ভিস বা কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য, বা সিকিউরিটি এনশিওর করার জন্য কিছু নেটওয়ার্ক টেকনোলজি, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টেকনোলজি ইউজ করে থাকে। কোন নেটওয়ার্কের জন্য সিঙ্ক্রোনাস ডিজিটাল হায়ারার্কি অপটিক্যাল ফাইবার, অ্যাক্সেস নেটওয়ার্কের জন্য ADCL2, অপটিক্যাল ফাইবার কোএক্সিয়াল কেবল ইথারনেট, হোম নেটওয়ার্কের জন্য ইথারনেট বা ওয়্যারলেস ল্যান। বিভিন্ন সেকশনে বিভিন্ন ডিমান্ড, টাইপ অফ ডিমান্ডের অনুসারে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কম্পোনেন্ট বা স্ট্যান্ডার্ড ইউজ করে থাকে। তো একটা বাসায় যদি আমি চিন্তা করি একটা আইপিটিভি নিব আমি, তো সেখানে আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ক্যালকুলেশনের প্রয়োজন আছে। কারণ আমি যদি প্রপার সার্ভিস পেতে চাই, আমাকে একটা রিকোয়ারমেন্ট দিতে হবে, সেই অনুযায়ী আমার ডিভাইস গুলা ইনস্টলেশন করতে হবে। তো আমরা যদি দেখে যে একটা বাড়িতে কি লাগে, যে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য মোবাইল ফোনের জন্য আমার 64 কিলোবিট পার সেকেন্ড লাগতেছে, হাই স্পিড ডাটার জন্য 2 থেকে 4 মেগাবিট পার সেকেন্ড লাগতেছে পার ইউজার, স্ট্যান্ডার্ড ডেফিনেশন টিভির জন্য 2 to 4 মেগাবিট পার সেকেন্ড পার চ্যানেলে, হাই ডেফিনেশন টিভির জন্য 8 to 10 মেগাবিট পার সেকেন্ড পার চ্যানেলে। এরকম যদি লাগে, তাহলে আমার একটা হাউসের মোটামুটি 15 মেগাবিট পার সেকেন্ড থেকে 30 মেগাবিট পার সেকেন্ডের মতো ব্যান্ডউইথ আমার এখানে লাগে। তো এখানে যেটা হয় নর্মালি, আমার যে বা কোন নেটওয়ার্ক, সেখানে তো কোনো সমস্যা নেই। কোন নেটওয়ার্কের ডিভাইস গুলা হাই ব্যান্ডউইথ কেবল দেয় বা হাই প্রসেসিং পাওয়ার দেয় তৈরি করা। কিন্তু লাস্ট মাইলে যে যেটা হয়, যে আমার ওই অ্যাক্সেস নেটওয়ার্কের থেকে আমার বাড়িতে যে জিনিসটা আসে, এই জায়গাটার মধ্যে বটল নেকটা তৈরি হয়, লাস্ট মাইলে প্রবলেমটা তৈরি হয়। এবং সেখানেই মূলত আমার চিন্তার বিষয়, যে সেখানে যাতে আমার ব্যান্ডউইথটা প্রপার থাকে, যাতে আমার সার্ভিসটা ডিকে না করে। আমরা যদি আইপি টিভি, হাই ডেফিনেশন টিভি এবং স্ট্যান্ডার্ড ডেফিনেশন টিভির এটা দেখি, যে নাম্বার অফ চ্যানেল বাড়লে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কিভাবে বাড়ে। হাই ডেফিনেশন টিভিতে হিউজ পরিমাণ ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট,
বেড়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি ইম্প্যাক্ট 4 আর ইম্প্যাক্ট 2 দেখি, তো ইম্প্যাক্ট 2 যেটা ওল্ড ভার্সন, সেটা কম্প্রেশন কোয়ালিটি অনেক লো ছিল। এখন ইম্প্যাক্ট 4 যেটা হাই কোয়ালিটি, অনেক হাই, এবং অবভিয়াসলি তার কম্প্রেশন কোয়ালিটি অনেক বেশি, কম্প্রেশন অনেক বেশি করতে পারে। কাজে তার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট চ্যানেল বাড়ার সাথে সাথে বা ডিমান্ড বাড়ার সাথে সাথে কম থাকবে। তো এখানে এডিসিএল 2 রিকোয়ারমেন্ট দেওয়া আছে। যখন ডিস্টেন্স 0.3 তখন দেওয়া আছে পয়েন্ট, যখন ডিস্টেন্স 1 কিলোমিটার তখন দেওয়া আছে, ডিস্টেন্স 2 কিলোমিটার তখন দেওয়া আছে, ডিস্টেন্স 3 কিলোমিটার তখন দেওয়া হয়েছে। তো দেখতে পারতেছি যে ডিস্টেন্স যত বাড়বে তত আমার কি ব্যান্ডউইথ কম। এটা হলো বড় বিষয়। তো হ্যান্স ব্যান্ডউইথ যদি খুব বেশি লাগে, তাহলে আলটিমেটলি আমার যে 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 ডিভাইস গুলা, যে বা ওয়ারিং গুলা বা যে কেবল গুলা, মিডিয়া গুলা আমার বেশি ব্যান্ডউইথ সাপোর্ট করে, সেই ধরনের কেবল বা মিডিয়া গুলো আমার লাগাইতে হবে। যদি মনে হয় নর্মাল কেবলে না হয়, কোয়াক্স কেবলে যদি না হয়, তাহলে ফাইবার অপটিক যাবো নর্মালি। ফাইবার অপটিক হাই ব্যান্ডউইথ কভার করে, তাহলে সেটা আমি করবো, যদিও সেটা কস্টলি, বাট আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। তো বিভিন্ন ধরনের ক্যাবলিং এখানে আছে, ফাইবার টু দা নোড, ফাইবার টু দা কার, ফাইবার টু দা হোম, বিভিন্ন ধরনের, এবং তার রিকোয়ারমেন্ট কতটুকু সাপোর্ট করতে পারে। যে অপটিক্যাল ফাইবার টু দা নোড, ফাইবার টু দা কার, তার সাপোর্টিং ক্যাপাবিলিটি কেমন, ফাইবার টু দা হোম তার কি ধরনের ক্যাটাগরি বা কি ধরনের মডুলেশন বা আহ, সেটা কি করতেছে, রিকোয়ার করতেছে, সেগুলো দেওয়া আছে। তো সামারিতে আমরা যদি বলি এজ এ হোল, যে অপটিক্যাল ফাইবার ক্যান সাপোর্ট স্পিড আপ টু গিগাবিট পার সেকেন্ড। ফাইবার অপটিক অবভিয়াসলি যে হাই ব্যান্ডউইথ একটা কেবল, কস্ট যদিও বেশি, কস্টিং বেশি, বাট এটা ব্যান্ডউইথ অনেক বেশি সাপোর্ট করে। দ্য ক্লোজার দ্য ফাইবার গেটস হোম, দ্য বেটার দ্য ব্যান্ডউইথ। ফাইবার যত আমার কাছে হবে, আমার বাড়ির কাছাকাছি কানেকশন থাকবে, তত বেটার আমার সার্ভিস আমি পাবো। আদার অপশন যেমন ওয়্যারলেস, যেটা IEEE 802.11 মিমো, যেটা বা ইথারনেট, বিভিন্ন ধরনের অপশনও থাকতে পারে টেলিপয়েন্ট। তো এটা ডিপেন্ড করে যে আমি আমার রিকোয়ারমেন্ট, আমার রিকোয়ারমেন্ট যদি খুব বেশি হয়, তাহলে আমি যদি আমার বাড়ি থেকে অ্যাক্সেস নেটওয়ার্ক থেকে বাড়ি পর্যন্ত যদি আমি এই কেবলটা যদি এমন হয় যে সেটা সেই পরিমাণ ব্যান্ডউইথ দিতে পারতেছে না, তাহলে আমার সার্ভিস কিন্তু টোটালি ডিগ্রেড করে। তার মানে এই ধরনের রিকোয়ারমেন্ট অনুসারে আমার কানেকশনের, লাস্ট মাইলের কানেকশনের মিডিয়াটা আমার সেট করতে হবে, চুজ করতে হবে। যদি আমি চুজটা যদি ঠিক মতো না করতে পারি, তাহলে আমি কিন্তু রিকোয়ার্ড সার্ভিস আমি পাবো না। এটা হলো মূল কথা এই লাস্টের। ঠিক আছে, এটাই তোমাদের আজকের ই বলা হয়েছে, কোন জায়গায় বোঝা নাই। ধীরে ধীরে তো শেষ হয়ে যাইতেছে সিলেবাস। হ্যাঁ, তোমরা অফলাইনে করতে চাও? হ্যাঁ, আমার সুবিধা কোনটা? স্যার অনলাইনে নিলেই ভালো হয়, রোজা থাকে তো সবাই। ভালো, তোমরা যেটা বলবা সেটাই আমি করবো। আমার অফলাইনে সমস্যা নেই, অনলাইনে সমস্যা নেই। তোমরা যেভাবে বলবা সেভাবে আমি নিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে। কোশ্চেন না থাকলে লিভ করি।